বন্দে মাতরম। অষ্টাদশ লোকসভা নির্বাচনের আমাদের পঞ্চম দফার নির্বাচন অর্থাৎ 20 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী সম্মানীয় পার্থভূমিকের সমর্থনে আজকে 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাউন্সিলর পিনাকি দাস সহ এই ওয়ার্ডের সংগ্রামী বন্ধুদের উদ্যোগে আজকের এই নির্বাচনী কর্মী সভা। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় বিধায়ক, জগদ্দল বিধানসভার অন্যতম উন্নয়নের কাণ্ডারি এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি সম্মানীয় সোমনাথ স্যার মহাশয়, প্রদীপ ব্যানার্জি আমাদের সেই 98-এর আমাদের তৃণমূল কংগ্রেসের সংগ্রামী বন্ধু ও আপনারা প্রত্যেকেই। এই নির্বাচন দেখুন, নির্বাচন মানেই একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এবারের এই নির্বাচন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে একটা সরকার কেন্দ্রে বর্তমান আছে 2010 সাল থেকে 2014 সাল থেকে 10 বছর অতিক্রম হয়েছে। সেই সরকার ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে। ভারতবর্ষের গণতন্ত্রের যে 4টি পিলারকে ধ্বংস করে দিয়েছে। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আজকে শেষ হয়ে গেছে। প্রত্যেকের কাছে আইডেন্টিটি, তুমি কোন জাত, হিন্দু না মুসলিম, খ্রিস্টান না জৈন, পার্সি না অন্যান্য যে সমস্ত জাতগুলো আছে, আমাদের পরিচয় আমরা ভারতবাসী। আমাদের পবিত্র সংবিধান প্রত্যেককে একটা নির্দিষ্ট সম্মান দিয়েছে। আমাদের পবিত্র সংবিধান দেশের ঐক্য, সংহতি, দেশের সাম্য, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি। এরকম একটা প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে জননেত্রী 2011 সালে ক্ষমতা পরিবর্তন করে যখন আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায়, আপনাদের গণতান্ত্রিক সমর্থনে বাংলার বুকে ক্ষমতায় আসীন হয়েছিলেন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেককে কথা দিয়েছিলেন যে বাংলার 10 কোটি 47 লক্ষ মানুষের পাশে থেকে বাংলাকে পরিচালনা করব। সেখানে শ্রমিক স্বার্থ রক্ষা হবে, ছাত্র যুবর অধিকার প্রতিষ্ঠা হবে, সেখানে যুবকদের কর্মসংস্থান হবে, শিক্ষার পরিবেশ কুলশিক্ষা মুক্ত করে নতুন করে শিক্ষার পরিমণ্ডলী তৈরি হবে এবং তফসিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু ভাইদের অধিকার প্রতিষ্ঠা করে বাংলার গণতান্ত্রিক পরিবেশকে আমি ফিরিয়ে দেব। আমরা গর্বিত এই কারণে যে আমাদের জননেত্রী প্রতিটি কথা রাখার চেষ্টা করেছেন এবং তার থেকেও অধিক দায়িত্ব এবং কর্তব্য নিয়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আজকে পৌঁছে গিয়েছে। আমরা গর্বিত এই কারণে যে জননেত্রী মুখে বলেন না, 2014 সালে ক্ষমতায় আসার সময় যারা ভারতবর্ষের মুখে কথা দিয়েছিল যুব সমাজকে 2 কোটি বেকারের কর্মসংস্থান হবে। আপনারা নিশ্চয়ই জানেন এই 19 নম্বর ওয়ার্ডের কোন ছেলের কেন্দ্রীয় সরকারের সাহায্যে তার কর্মসংস্থান হয়েছে কিনা। গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে, কালো টাকাগুলো বিদেশ থেকে নিয়ে এসে। আমরা জানি না একজন ভারতবর্ষ, একজন বাংলা এবং একজন 19 নম্বর ওয়ার্ডের গরিব মানুষ তাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পেয়েছেন কিনা। আমরা একটা জিনিস জানি, 400 টাকার গ্যাস 1200 টাকা করেছেন, 32 টাকার পেট্রোল 110 টাকা করেছেন, 26 টাকার ডিজেল আজকে 99-98 টাকায় চলছে। আজকে বাংলার মানুষের সাথে ভারতবর্ষের মানুষকে প্রতারণার মাধ্যমে একটা সরকার চলছে।
আমাদের রাজ্যের প্রতি বঞ্চনা হচ্ছে। জননেত্রী এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, 100 দিনের কাজের টাকা আমরা পাই না। পঞ্চায়েত এলাকার গরিব মানুষ 3 বছরের হলো কাজ করেছে, শহরাঞ্চলের গরিব যুবকরা কাজ করেছে। 59 লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে দিনমজুরদের, তাদেরকে টাকা দেওয়া হয়নি 3 বছর ধরে। দিল্লিতে আন্দোলন হয়েছে, আমাদের বিধায়ক সাহেবও দিল্লিতে গিয়েছিলেন, কলকাতায় ধর্ণা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার কারণে শুধু বাংলাকে পিছিয়ে দেওয়া, বাংলাকে সর্বনাশ করে দেওয়া, অর্থনৈতিক দিক দিয়ে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় সরকার চলছে। 100 দিনের কাজের টাকা দেয়নি। মানবিক মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা দিলেন যে আমার রাজ্যের কোষাগার যতই খারাপ হোক, আমি 59 লক্ষ যারা 100 দিনের কাজ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেব। জননেত্রী প্রত্যেকের কাছে সমতাও তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছেন। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রী। আমরা তাই তাকে অভিনন্দন জানাই, তাকে শুভেচ্ছা জানাই। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, 11 লক্ষ আবাস যোজনার টাকা, হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। জিএসটি থেকে 4,65,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে গেছে রাজ্যের থেকে। আমাদের যে প্রাপ্য 1,65,000 কোটি টাকা আমাদের দেয়নি। তাই কেন্দ্রীয় বঞ্চনা বাংলার প্রতি, সেই বঞ্চনার বিরুদ্ধে এই নির্বাচনে আমাদের গর্জে উঠতে হবে। এর জন্য এই নির্বাচন ঐতিহাসিক একটা সন্ধিক্ষণ। আমাদের প্রার্থী জননেত্রী প্রার্থী করেছেন আমাদের দীর্ঘ আন্দোলনের সাথী, যিনি ছাত্র আন্দোলন থেকে, যুব আন্দোলন থেকে আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, সান্নিধ্য নিয়ে প্রথমে বিধায়ক, তার পরবর্তী পর্যায়ে তিনি রাজ্যের শেষ দপ্তরের দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। অ্যাডিশনাল শিল্প দপ্তরের দায়িত্ব তার উপরে। কিন্তু পার্লামেন্টে জননেত্রী তাকে এই কারণে নির্বাচিত করলেন যে পার্থ ভৌমিক এমন একজন ব্যক্তি, এমন একজন বক্তা, পার্লামেন্টে দাঁড়িয়ে ব্যারাকপুরের কথা বলতে হবে। নিজের স্বার্থে শুধু যুগের কথা বললে হবে না, ব্যারাকপুরের শ্রমজীবী মানুষের কথা বলতে হবে, ব্যারাকপুরের ছাত্র যুব অধিকারের কথা বলতে হবে, ব্যারাকপুরের মা বোনদের কথা বলতে হবে, ব্যারাকপুরের যে সমস্ত সংখ্যালঘু তফসিলি জাতি উপজাতির কথা বলতে হবে। ব্যারাকপুরকে সুন্দরভাবে পার্লামেন্টের মুখে, পার্লামেন্টের বক্তব্যের মাধ্যমে সেই দাবি সনদ আদায় করে নিয়ে আসতে হবে। আজকে তাই উপযুক্ত কারণে জননেত্রী, জনগণ অধিনায়িকা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ ভৌমিককে এই নির্বাচনে, আপনাদের দরবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমাদের স্থির বিশ্বাস, ব্যারাকপুর লোকসভা থেকে এই নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে স্বপ্ন, সেই যে চিন্তা, সেই যে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন, তাকে নির্বাচিত করে ব্যারাকপুর থেকে আমরা দিল্লিতে পাঠাবই। এটা আমাদের সমস্ত ব্যারাকপুরবাসী, আজকে আমডাঙ্গার থেকে আরম্ভ করে বীরপুর, নয়াগির থেকে আরম্ভ করে ভাটপাড়া, জগদ্দল থেকে আরম্ভ করে নোয়াপাড়া, ব্যারাকপুর, সমস্ত জায়গায় আওয়াজ উঠেছে দিল্লিতে যাচ্ছে পার্থ ভৌমিক, তৃণমূল জিতছে, তৃণমূল জিতছে। তাই এই ওয়ার্ডে সমস্ত আমাদের সংগ্রামী বন্ধুদের কাছে অনেক মহিলারা এখানে উপস্থিত হয়েছেন, ছাত্র যুব বন্ধুরা উপস্থিত হয়েছেন। আপনারা বাড়ি বাড়ি গিয়ে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি নাম। তিনি বলে না আমার পরিবার, তিনি বলেন সবুজ সাথী সাইকেল প্রতিটি বাড়িতে পৌঁছে দিতে হবে। ভাটপাড়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ড থেকে আরম্ভ করে 1 থেকে 35 নম্বর ওয়ার্ড, সেখানে বান্টিরা দেখে না কে নকশাল, কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি। একটি কথা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন,
প্রতিটি মানুষের উন্নয়নের প্রশ্নে কোন রকম রং চলবে না। উন্নয়নের প্রশ্নে প্রতিটি মানুষের অধিকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আমরা বলি না আমাদের পরিবার, আমরা সবুজ সাথী সাইকেল দিই, আমরা 1,28,00,000 কন্যাশ্রী দিয়েছি। যে কন্যাশ্রী আজকে শুধু বাংলা নয়, ভারতবর্ষের সংগ্রাম নয়, সারা বিশ্বে 137টা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীকে গ্রহণ করেছে। এটা আমাদের মা বোনদের গর্ব। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, স্বাধীনতার ৭৬তম বর্ষের পর তিনি চিন্তা করলেন প্রতিটি ১০০ জন মানুষের ভেতর ৫২ জন পুরুষ, ৪৮ জন মহিলা। এই ৪৮ জন মহিলাকে শিক্ষার আলোতে নিয়ে আসতে হবে, প্রশাসনিক কাজে নিযুক্ত করতে হবে, তাদের কর্মসংস্থান করতে হবে, তাহলে সামগ্রিকভাবে বাংলার উন্নয়ন ত্বরান্বিত হবে। আজকে আপনারা দেখুন, কন্যাশ্রী হয়েছে, রূপশ্রী হয়েছে, সবুজ সাথী সাইকেল পেয়েছে এবং লক্ষ্মী ভান্ডার হয়েছে। ৩ কোটি লক্ষ্মী ভান্ডার। আজকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ৫০০, তারপরে ১০০০, SC ST-দের জন্য ১০০০, এখন ১২০০ আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। এর নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেওয়ালে লিখি না অমুকের পরিবার, আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10,47,00,000 মানুষের কাছে পৌঁছে গেছে উন্নয়নের কাণ্ডারি হয়ে, উন্নয়নের পথ দিয়ে, উন্নয়নের মাধ্যমে আপনাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে। তাই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বোম চাই না। 2019-এর 8ই এপ্রিল আমার মনে আছে, সেদিন নো কনফিডেন্স এনেছিলাম আমরা। সেখান থেকে খবর পেলাম 19 নম্বর ওয়ার্ডে বোম গুলি চালানো হয়েছে, আমাদের কর্মীদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আমাদের কর্মীদের মারা হয়েছে। এখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন আপনারা জানেন, আমি আমাদের বিধায়ক এবং তখনকার প্রার্থী এবং প্রার্থী আমরা সাথে সাথে এসে অ্যাকশন গ্রহণ করেছিলাম, আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। আমরা বোম চাই না, আমরা কন্যাশ্রী চাই, আমরা গুলি চাই না, আমরা রূপশ্রী পরিকল্পনা চাই, আমরা সন্ত্রাস চাই না, আমরা শান্তি চাই। তাই তো আপনারা জোর দিয়ে বলুন, আমরা শান্তি চাই। কোন অবস্থাতেই এখানে অরাজকতা আমরা করতে দেব না। আমাদের লড়াই বাংলার সার্বিক উন্নয়ন, ব্যারাকপুরের মানুষের অধিকার প্রতিষ্ঠা, ব্যারাকপুরের মানুষ সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আগামী দিনে পথ চলা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ব্যারাকপুর তৈরি হবে। পার্থভৌমিক এমন একজন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব অত্যন্ত সচ্ছল পরিবার থেকে, শিক্ষিত পরিবার থেকে। তার পিতা একটা বিদ্যালয়ের প্রফেসর ছিলেন, তার মা শিক্ষিকা, তার পরিবারের সবাই শিক্ষা জগতের একজন ব্যক্তিত্ব। আর পার্থভৌমিক নিজে খেলাধুলো, সাংস্কৃতিক, নাট্য সমস্ত দিক দিয়ে পারদর্শী একজন পরিপূর্ণ উপযুক্ত ব্যক্তিত্ব। তাকে আমাদের জননেত্রী প্রার্থী করে পাঠিয়েছেন। আমাদের স্থির বিশ্বাস 19 নম্বর ওয়ার্ড থেকে 2000 ভোটের উপর পার্থভৌমিককে নির্বাচিত করে দিল্লির পথে যাত্রাকে সুগম করবেন। তার জন্যই আপনাদের কাছে এসেছি আমরা। আপনাদের সমস্ত অধিকার, আপনাদের আগামী দিনে পথ চলা সুশৃঙ্খল সুন্দরভাবে আগামী দিনের লড়াইকে আপনারা ত্বরান্বিত করবেন, এই আশা নিয়ে প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের অভিভাবক, আমাদের গার্জেন, তারা কিছু বলার জন্য অনুরোধ করছে। ধন্যবাদ গোবিন্দদা। ধন্যবাদ জানাবো 19 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, যার নেতৃত্বে আজকে আমাদের এই 19 নম্বর ওয়ার্ডের একটি পরিচিতি সভা ডাকা হয়েছে। যার কথাতে আমি দেখতে পাচ্ছি 19 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি পাড়া থেকে আমার মায়েরা, বোনেরা এসছেন, দিদিরা এসছেন।
অপরদিকে দেখতে পাচ্ছি 19 নম্বর ওয়ার্ডেরই আমাদের সব দাদা ভাইয়েরা, সব বয়োজ্যেষ্ঠরা সবাই এখানে উপস্থিত হয়েছে। আমি ধন্যবাদ জানাবো পিনাকি দাসকে, যিনি শুধুমাত্র ভিড় লাগাবার জন্যে এখানে সভাটা ডাকিনি। এখানে শুধুমাত্র 19 নম্বর, আমি স্পেসিফিকলি কি ওকে বলেছিলাম যে আজকের এই সভাটা 19 নম্বর নিয়েই হবে, এটা জনসভা নয়, এটা 19 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি কর্মী তাদের পাড়ার যদি কোনো কথা থাকে এবং আমাদের প্রার্থী পার্থ ভৌমিকের কথা শুনবেন এবং তার নির্দেশ আগামী দিন আমরা পালন করে চলবে। তার জন্যই আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম আমাদের এখানে শুধুমাত্র 19 নম্বর ওয়ার্ডেরই লোক থাকুক, সেটা দিয়ে আমরা আজকের এই সভাটাকে করব। আমি শুনতে পাচ্ছি বা গাড়ির আওয়াজ, উনি এর মধ্যে আমাদের মধ্যে এসে গেছেন, তাই আগে ওনাকে আমরা স্বাগতম জানিয়ে নিই, তারপরে আমি দু চার কথা আপনাদের মধ্যে বলবো। কেন গাড়ির আওয়াজ শুনে মনে হচ্ছে উনি এসে গেছেন আমাদের মধ্যে। জোড়া ফুল চিহ্নে মা বোনেরা ভোট দিন, মা বোনেরা ভোট দিন, ভোট দিন, তারা যেটা নাম বলবো আপনারা এসে তাদের সম্বোধন দেবেন। যে কথা আপনাদের বলছিলাম যে আমি পিনাকি দাসকে ধন্যবাদ জানাচ্ছিলাম, ওর বান্টি যাকে আমি নির্দেশ দিয়েছিলাম যে আমরা পার্থ ভৌমিকের নির্দেশে আজকে শুধুমাত্র 19 নম্বর ওয়ার্ডেরই আমরা এই সভা করব। আমি এখানে শুধুমাত্র 19 নম্বর যারা আছেন তাদেরই জন্য বলেছিলাম এবং তাই আমি আজকে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে তারাই আছে, আমাদের মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, সবাই আছে। তো আপনারা সবাই পার্থ ভৌমিককে চেনেন, কেন এই অঞ্চলে উনি পরিচিত একটি মুখ। উনি কোনো নতুন মুখ নয়, সবাই ওনাকে জানেন যে উনি আমাদের মধ্যে সবসময় প্রত্যেকটি প্রয়োজনে উনি সবসময় আমাদের মধ্যে এসছেন এবং আমাদের সাথেই থাকে। আমরা আজকে শুনে নেব ওনার কাছ থেকে যে আমরা এই নির্বাচনটা কিভাবে করব। আমরা দেখেছি 2019 থেকে নিয়ে 2022 কাউন্সিলর ইলেকশনের সময় সেই বিজেপির তাণ্ডব, সেই সন্ত্রাস, সেটা আপনারা সবাই অনুভব করেছেন। আবার এখনো মনে আছে এবং গায়ে কাটা দিয়ে ওঠে যে 2019-এ এই 19 নম্বর ওয়ার্ডে যে সন্ত্রাস হয়েছিল, আমার মনে হয় পুরো জগদ্দল বিধানসভায় সেই সন্ত্রাস কোথাও হয়নি। যে সন্ত্রাস আমরা এখানে এই অঞ্চলে দেখতে পেয়েছিলাম, প্রত্যেকটি বাড়ি ভাঙা হয়েছিল, তাদের মা বোনদের চলে যাওয়া হয়েছিল। এইখানের পিনাকি দাস থেকে আরম্ভ করে, গবা থেকে আরম্ভ করে, রাজীব থেকে আরম্ভ করে যারাই এখানকার যে ছেলেরা পার্টির সঙ্গে থাকতো, তাদের প্রায় 6 মাস ধরে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছিল। সেই পরিস্থিতি আমরা দেখেছি, আমাদের মা বোনেরা দেখেছেন, অনুভব করেছে। আমি তখন ছিলাম, আমি আসতাম, মা বোনেরা কাঁদতো, বলতো বাড়িতে কেউ নেই, বাজার করে দিতে পারবে। এমনও বাড়ির সামনে গেছি যেখানে বলেছে দুধ আনার মতন কেউ নেই, যে দুধটা পর্যন্ত বাচ্চারা এনে দেবে। ঘর ভাঙা, রাস্তা ভাঙা, সব বন্ধ। আমি কিন্তু সেই সময় যতটা পেরেছি আপনাদের পাশে বুক দিয়ে দাঁড়িয়ে সেই বাচ্চার দুধটা পর্যন্ত এনে দিয়েছি। সেই সন্ত্রাসটা কিন্তু আমরা দেখেছি 2019-এ। আর সেই সন্ত্রাসটা করার আর কেউ নয়, যিনি আমাদের বিরোধী প্রার্থী সেই অর্জুন, সেই সন্ত্রাস করেছিল। আর সেই সন্ত্রাসটাই তিনি ভালোবাসেন, সেই সন্ত্রাসকেই জিইয়ে রাখতে চান সবসময়। সন্ত্রাস ছাড়া তিনি কিছু বোঝেন না। হঠাৎ কালকে দেখলাম কি বিজেপির একটি দেওয়ালে কেউ কালি ছিটিয়ে দিয়েছে, ছিটিয়ে দিয়ে তারা একটা তাণ্ডব চালু করার চেষ্টা করলো। কিন্তু পরবর্তীকালে বিজেপিরই কোনো সেখানকার নেতৃত্ব থানায় বড়বাবুকে ফোন করে বলে যে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী কালি ছেটায়নি, ছিটিয়েছে বিজেপির কর্মীরা, যাতে 22 নম্বর ওয়ার্ডে একটা সন্ত্রাস তৈরি করে সেখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘরে ঢুকিয়ে দিতে পারে। তাই জন্য নিজের অন্ধকারে, রাতের অন্ধকারে সেই কালি ছিটিয়ে দিয়েছে। তারা বলেছে সে ছবি পর্যন্ত তারা আইনের হাতে তুলে দেবে, প্রশাসনের হাতে তুলে দেবে। এই ধরনের মিথ্যে প্রচার তারা করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন 2019-এ কিভাবে এক সাইডে প্রায় 1 বছর যারা কাজ করতো
কিছু না হলো 400 ছেলে গেট বাইরে ছিল, তারা জয়েন করতে পারেনি। আমরা আবার পুনরায় সবকিছু ফিরিয়ে আনার পরে পার্থ ভৌমিকের নেতৃত্বে যখন আমরা পুনরায় সবকিছু ফিরিয়েছি, তখন এই ছেলেগুলো আবার চাকরিতে গেছে। তাদের এমনকি চাকরি নয়, তাদের কান ধরে উঠবস করিয়েছে, তাদের মেরেছে, তাদের থুতু ফেলে চাটিয়েছে। এই ধরনের সন্ত্রাস সেই সময় এই অঞ্চলে হয়েছিল। পরবর্তীকালে কিন্তু আমরা সেটা রুখে দাঁড়াতে পেরেছি। আর তার একটাই কাণ্ডারি সে রুখে দাঁড়ানোর, সে ছিলেন পার্থ ভৌমিক, যার নেতৃত্বে, যার সাহসে আমরা কিন্তু সেই সময় দাঁড়িয়ে আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি। তাই বলবো 2019কে মাথায় রেখে একটাই কথা মনে রাখবেন, সেই সন্ত্রাস ফিরিয়ে আনতে দেবেন না। সেই সন্ত্রাস যেন এই শান্তির মহলে ফিরে না আসে। আমরা প্রত্যেকটি পুজোয়, প্রত্যেকটি জায়গায় একসাথে মিলিত হয়ে আমরা 19 নম্বর ওয়ার্ডে ঘুরি। একের ঘরের সাথে ঘরের যোগাযোগ, এক পাড়াতে একসাথে আমরা 19 নম্বর চলি। এই 19 নম্বর যেন সেই শান্তপ্রিয় 19 থাকে, যেখানে আর যেন সন্ত্রাস ফিরে না আসে। তাই একটা ভোটও আপনারা এই বিজেপি প্রার্থীকে দেবেন না, এই বিজেপিকে দেবেন না। একে একটা ভোট দেওয়া মানে সে সন্ত্রাসকে ফিরিয়ে আনা। একে একটা ভোট দেওয়া মানে কোনো না গুন্ডা, কোনো মস্তানকে আবার যোগ দেওয়া। এইটাই আপনারা মাথায় রাখবেন। ব্যাটারি নিয়ে তাদের অনেক তাণ্ডব ছিল। ব্যাটারিতে 5 লাখ টাকা, 7 লাখ টাকা, 8 লাখ টাকা দিয়ে চাকরি দিয়েছে রানাঘাট বর্ধমান থেকে এসে, কিন্তু 2021-এর পরে একটাও রানাঘাটের চাকরি হয়নি, একটাও বাইরের ছেলের চাকরি হয়নি। হয়েছে 19 নম্বর ওয়ার্ডের ছেলেদের চাকরি, হয়েছে 20 নম্বর ওয়ার্ডের ছেলেদের চাকরি, হয়েছে 21 নম্বর ওয়ার্ডের ছেলেদের চাকরি। এবং আগামী দিন 2026 আমি আছে, একটাও বাইরের ছেলে চাকরি করবে না। চাকরি করবে এই অঞ্চলের মানুষ, যারা এক সাইডে ধোঁয়া খাচ্ছে, বাড়ি খাচ্ছে, এখানকার অ্যাসিড নিয়ে গন্ধ পাচ্ছে, তারা চাকরি করবে। তাদের পরিবার তারা এখানে থেকে লাভ নেবে। রানাঘাট আর মালদার লোক এখানে আসবে না। কেন? আমরা পয়সা দিয়ে চাকরি দিই না। আমরা পার্থ ভৌমিকের নীতিতে বিশ্বাস করি, তার আদর্শে বিশ্বাস করি যে মানুষের পাশে, মানুষের সাথে থাকতে হবে। যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, প্রার্থী আমাদের এসে গেছেন, উনি বলবেন, আমি বলবো না। অনেক কিছু বলার ছিল, কিন্তু আগামী দিন যখন আমরা জনসভা করব এই অঞ্চলে যখন বড় সভা করব, সেদিনকে বলবো শুধুমাত্র আপনাদের একটাই অনুরোধ জানাবো, কেন আপনারা আমাদের সাথে দীর্ঘ কয়েক বছর ধরে একসাথে এক পায়ে আমরা হেঁটে চলি। আমরা যেন এইভাবে একটা পরিবারের মতন এই 19 নম্বর ওয়ার্ডটাকে আগলে রাখতে পারি। আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, এই প্রার্থনা করে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আর আমার আপনার এই অঞ্চলের সবার নেতা পার্থ ভৌমিক জিন্দাবাদ। ধন্যবাদ দাদাকে। এখন সম্বোধনা দেবেন আমাদের প্রিয় প্রার্থীকে 1 নম্বর বঙ্কিমনগরের দুর্গা পূজা কমিটি। পার্থ ভৌমিক জিন্দাবাদ, পার্থ ভৌমিক জিন্দাবাদ, পার্থ ভৌমিক জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে পার্থ ভৌমিকের জোড়া ফুল চিহ্নে, আসন্ন লোকসভা নির্বাচনে পার্থ ভৌমিকের জোড়া ফুল চিহ্নে। 1 নম্বর হয়েছে, এবার 2 নম্বর সুরপাড়া তাড়াতাড়ি। অনেক ব্যস্ত সময়। দু নম্বর, 3 নম্বর। এদিকে একটু তাকাবেন। হলো 2 নম্বর বঙ্কিমনগর থেকে। এদিকে 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 একটু দাদা সেক্রেটারি স্যার, এদিকে। এরপরে এদিকে এদিকে বিনাপানি পাটাগ্রাম পথের ইয়ং স্টার ক্লাবে হ্যালো 3 নম্বর বাকি আছে। দুর্গা পূজা কমিটি। এদিকে একটু সামনেটা ঠিক আছে।
এখন বক্তব্য রাখবেন ভাটপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মাননীয় সৌরভ সিং মহাশয়। খেলা হবে। খেলা হবে। মঞ্চতে উপস্থিত আছেন আমাদের প্রিয় ক্যান্ডিডেট পার্থদা, আমার রাজনীতি গুরু। উপস্থিত আছেন এখানকার বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয়। উপস্থিত আছেন নেটটি থেকে এসছেন আমার টুটুলদা। এখানকার কাউন্সিলর উপস্থিত আছেন। সঙ্গে সঙ্গে আমাদের যারা 19 নম্বর ওয়ার্ডে এই কর্মীরা উপস্থিত হচ্ছে, সবথেকে প্রথম আপনাদেরকে নমস্কার। কেন কি আপনারাই ইলেকশন দিন বুথে থাকেন, প্রচার করেন, তাই আপনাদেরকে সবথেকে প্রথম আমার নমস্কার। আপনারা জানেন আমাদের এলাকা থেকে এর আগেও আমি যখন কাউন্সিলর ছিলাম আমরা অনেক কাজ করেছিলাম। এখানে এখন বন্টি হয়েছে, কাউন্সিলর কাজ করছে। তারপরে আমাদের বিধায়ক বললেন এক সাইডে অনেকগুলো ভ্যাকেন্সি বেরোবে যাতে আমাদের লোকাল এখানকার ছেলেরা কাজ পাবে। অবশ্য পাবে, কেন কি আমিও যখন 20 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলাম আমিও আজপুর অঞ্চল থেকেই লোকজনকে ঢোকাতাম, আপনারা জানেন। আমাদের এখন ক্যান্ডিডেট হচ্ছেন পার্থদা, তার বিরুদ্ধে একজন ক্যান্ডিডেট আছেন পল্টিবাজ, ওনার নাম পল্টিবাজ। আমরা ঠিক আছে, পল্টিবাজ কাছে এখন লোক নেই। আপনারা দেখবেন যখন সকালে বেরোন, ওনার হয়তো জগদালে কিছু দুটো ছেলে আছে, ভাটপাড়া থেকে দুটো ছেলে, ওই নিয়ে উনি যাবেন বীজপুরে ঘুরবেন, তারপরে নেহাটি আসবেন, আবার ব্যারেকপুর যাবেন, টিটাগড় যাবেন। ওই সেম ছেলেটা, কোনো পরিবর্তন হবে না ওই ছেলের মধ্যে। ওইখানকার লোকাল কেউ থাকবে না, লোকাল ছেলেরা এক দুটা বাদ দিয়ে কেউ থাকবে। তাই আজকে আমাদের প্রার্থী, দিদির প্রার্থী, অভিষেক দা প্রার্থী, আমাদের পার্থদা আছেন, আমার কাকু আছেন। উনি নেহাটিতে যা ডেভেলপ করেছে, আগামী দিন ব্যারেকপুর অঞ্চলটাও ওইরকমই ডেভেলপ হবে। যেরকমই স্টেডিয়াম হয়েছে, আমাদের পাশে গোলঘর হাসপাতাল, আমি দাদাকে রিকোয়েস্ট করব, যেরকম আগে আমাদের গোলঘর হাসপাতাল ছিল ওই রকমই আপনাদের করে দিতে হবে। কেন কি এই ভাটপাড়া, জগদল, গেরুলিয়া অঞ্চল আমরা সবাই গোলঘর হাসপাতালে যখন আমাদের কোনো শরীর খারাপ হয় বা কোনো রোগ থেকে আমরা ওইখানেই যাই, সব দেখাশোনা যা হয় আমাদের ডক্টররা করে। এখন অবস্থা খুব বাজে চলে গেছে। 19 সালে যখন এখানকার বিজেপি প্রার্থী হয়েছিলেন, উনি বলেছিলেন আমি কথা দিচ্ছি গোলঘর হাসপাতাল বানাবো। তারপরে ওনার ছেলে আসলো, ছেলে বললো আমি গোলঘর হাসপাতাল বানাবো, আবার রেডি করব, এই করব, ওই করব, কিছু হলো না। তাই আমি পার্থদাকে বলবো, পার্থদা এই আমাদের একটা এই অঞ্চল জন্য একটা কাজ করুন, আমাদের গোলঘর হাসপাতালটা অন্তত আমাদের নতুন করে বানিয়ে দিন, পুরো এয়ার কন্ডিশন করে দিন, যাতে আমাদের এইখানকার লোক ওইখানে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারে। আর আপনারা একদিন কিছুদিন আগে শুনলেন যাতে আমি না ওনার ভাইপো না, ঠিক আছে আমি ওনার ভাইপো না, আমি কোনোদিন বলি না কি আমি অর্জুন সিং এর ভাইপো, আমি কোনোদিন বলি না। আমি বলি ভীম সিং এর ছেলে আছি, এই অঞ্চলটা জানে ভীম সিং কে ছিলেন, আমি ভীম সিং এর ছেলে, আমি ভীম সিং এর ছেলে। আর ভীম সিং যেরকম কাজ করতেন ওই রকমই আমিও কাজ করবো আগামী দিন। আমি পার্থদাকে বলে রেখেছি, আমার বাবা এই অঞ্চল মধ্যে এরকম কেউ কোনো লোক থাকবে না যে ভীম সিং ও চিনত না এই অঞ্চলে, আমি জানি এটা। আপনারা দেখলেন এই পল্টিবাজ যখন আমাকে সহ্য করতে পারছে না তো আপনাদেরকে কি করবে, আবার আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, ইউজ এন্ড থ্রো, আবার ইউজ করবে, আবার থ্রো করবে। কেন কি ও নিজের জন্য ভাবে আর নিজের ছেলের জন্য ভাবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমার দিদি জিন্দাবাদ, অভিষেক দা জিন্দাবাদ, আমার নেতা পার্থদা জিন্দাবাদ। ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ সৌরভ সিংকে, মাননীয় প্রাক্তন চেয়ারম্যান ভাইস। এখন বক্তব্য রাখবেন আমাদের প্রিয় প্রার্থী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশীর্বাদ ধন্য প্রার্থী আমাদের পার্থভৌমিক পার্থদা। ধন্যবাদ সবাইকে। আমার বন্ধু বিধায়ক সোমনাথ শ্যাম আছে, আমার আগেই বক্তব্য রাখলেন ভাটপাড়ার প্রাক্তন চেয়ারম্যান, আমার ইলেকশন এজেন্ট সৌরভ সিং, বান্টি আমার ছোট ভাই, আপনাদের কাউন্সিলর পার্থ দাশগুপ্ত, সিআইসি নৈহাটি মিউনিসিপ্যালিটি, এবং আপনারা ধরুন 11 থেকে 18 এই এক সপ্তাহ, আপনি যদি এক সপ্তাহের কথা চিন্তা করেন তাহলে আপনি বাংলার মাটি, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি বুঝতে পারবেন।
11 তারিখ ঈদ, 14 তারিখ বাঙালিদের নববর্ষ, 17 তারিখ রামনবমীর রাম দেবতার পুজো, রামনবমী। তিনটেতেই মমতা ব্যানার্জি ছুটি ঘোষণা করেছে। এবং মমতা ব্যানার্জি মুখে যেটা বলেন, ধর্ম যার যার নিজের, উৎসব সবার। দেখুন, আমরা সব ধর্মের মানুষ সব উৎসব কিন্তু একসাথে এই এক সপ্তাহে পালন করলাম কিংবা করতে চলেছি। আমাদের ঈদের উৎসব হয়ে গেছে, আমাদের নববর্ষ হয়ে গেছে, এবার আমরা সবাই একসাথে রামনবমীর মিছিল করব, রাম দেবতাকে পুজো দেব। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার সংস্কৃতি। এই সংস্কৃতিকে বারবার ধ্বংস করার জন্য বাইরে থেকে কিছু মানুষ আসে। কখন আসে না, শুধু ভোটের সময়। 2021 সালে ভোটের সময় প্রধানমন্ত্রী 18 বার এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী 42 বার এলেন, 18টা রাজ্যের মুখ্যমন্ত্রী 178 বার এলেন। ভোট মিটে গেল, হেরে গেলেন, বাড়ি চলে গেলেন। 3 বছরে প্রধানমন্ত্রী আর একবারও বাংলায় পা দেয়নি। আবার 24 সালে যখন নির্বাচন, আবার প্রধানমন্ত্রী হেলিকপ্টারে আসছেন, আবার অমিত শাহ আসছে, আবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছে। অর্থাৎ এরা হচ্ছে শীতকালে কিছু পাখি বাইরে থেকে আসে, যেই শীত চলে যায় তারা এমনি আবার বাইরে চলে যায়। ঠিক তেমনি ভোটের সময় এই ভোট পাখিরা বাইরে থেকে আসে, আর ভোট মিটে গেলে এরা চলে যায়। 365 দিন যে আপনাদের পাহারা দেয় তার নাম মমতা ব্যানার্জি। আমি তার প্রার্থী, আপনাদের সাহায্য চাইতে এসেছি। আমি কার বিরুদ্ধে লড়ছি? এ তো কোনো রাজনৈতিক লড়াই হচ্ছে না, কারণ রাজনৈতিক লড়াই কার সাথে কার হয়? যদি কারোর আদর্শ থাকে, নীতি থাকে, তার সাথে রাজনৈতিক লড়াই হয়। আমি যেরকম বলতে পারি, আমি দিদির সাথে প্রথম দিন থেকে ছিলাম, আজও দিদির সাথে আছি। আমি যেদিন মারা যাব, আমার দেহে যেন দিদির দলের পতাকাটাই থাকে, আমি এটাই চাই। কিন্তু আমার বিরুদ্ধে যিনি লড়ছেন, তিনি নিজেও জানেন না তিনি কোন সময় কোন দলে আছেন। আমার মনে হয় মাঝে মাঝে ভুলে যান যে এখন তিনি কোন দলে আছে। বিজেপির লোকেরা বলে ও নরেন্দ্র মোদীর না দাদা, ও যদি সত্যি নরেন্দ্র মোদী কিংবা রামদেবতাকে, জয় শ্রীরামকে ভালোবাসত, তাহলে বিজেপির এমপি হয়ে ও আবার পাল্টি খেয়ে চলে যেত না। আর তৃণমূলের লোকেরা বলে ও তো তৃণমূলের নয়, কারণ ও যদি সত্যি মমতা ব্যানার্জির হতো তাহলে বিশ্বাসঘাতকতা করে বিজেপিতে গিয়ে বিজেপির সাথে লাইন না থাকলে 1 সপ্তাহের মধ্যে টিকিট পেত? পাওয়া সম্ভব? যদি বিজেপির সাথে আগে থেকে লাইন না থাকতো? দিদি জানতো ও তৃণমূলের এমপি হয়ে বিজেপিতে জয়েন করবে, সেই জন্য ওকে টিকিটটা দেয়নি। ও বাধ্য হয়ে বিজেপিতে গিয়ে আবার বিজেপির হয়ে দাঁড়িয়েছে। তা 2019-এর সেই সন্ত্রাস কি আপনারা ফেরত আনবেন? আমি আপনাদের জিজ্ঞেস করছি। আমি বলছি ও সন্ত্রাস এবার করতেও দেব না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দীনেশ ত্রিবেদী নই, আমি পার্থ ভৌমিক। লড়াই আমি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, লড়াই আমি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। তুমি যদি বুনো ওল হও, আমি বাঘা তেঁতুল, আমার নামও পার্থ। আমি শুধু মা বোনেদের একটা কথা বলব, আপনারাই কিন্তু মমতা ব্যানার্জির আসল সম্পদ। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা বাড়িতে বাড়িতে যান, কারণ আপনারাই একমাত্র বাড়ির, যে কোনো বাড়ির রান্নাঘরে ঢুকে যেতে পারবেন। অনেক পুরুষ মানুষের অসুবিধা হয়, রান্নাঘরে কে আছে না আছে, মায়েরা কি অবস্থায় আছে, বোনেরা কি অবস্থায় আছে। কিন্তু মা বোনেদের তো সেই সমস্যা নেই, যে কারোর রান্নাঘরে ঢুকে যেতে পারে। মা বোনেরা গিয়ে বাড়ির মায়েদের, বোনেদের, বৌদিদের একটাই কথা খালি জিজ্ঞেস করবে যে তুমি কি এখন তোমার মেয়ের পড়াশোনা নিয়ে চিন্তা করো, যে আমার মেয়ে কী করে পড়বে, কোথা দিয়ে টাকা আসবে, কিভাবে কলেজে ভর্তি হবে, চিন্তা করো? মা বলবে করি না, কারণ এখন আমার কন্যাশ্রী আছে। আপনি যদি মাকে জিজ্ঞেস করেন, আচ্ছা তোমার বাচ্চা যে স্কুলে যায়, মেয়েটা কিংবা ছেলেটা, তুমি কি তাদের জন্য কোনো চিন্তা করো? দেখবেন মা বলবে আমি চিন্তা করি না, কারণ 7-এ উঠলেই মমতা ব্যানার্জি সাইকেলের ব্যবস্থা করে দিয়েছে, আমার ছেলে মেয়ে সাইকেল করে স্কুলে যায়। আপনি যদি কোনো মাকে জিজ্ঞেস করেন মেয়ের বিয়ের জন্য তোমার কি চিন্তা, তোমার তো মেয়ের বিয়ে দিতে হবে,
বলে একটা বাছোয়া সঙ্গে মমতা ব্যানার্জির 25,000 টাকা আছে রূপশ্রী প্রকল্পে। আপনি যদি জিজ্ঞেস করেন যে কাউকে যে আগে বাড়ির বৌদিদের, মাদের, বোনেদের একটা স্নো কিংবা পাউডার কিংবা ক্রিম কেনার জন্য বরের কাছে হাত পেতে বলতে হতো 200 টাকা দেবে, একটা ক্রিম কিনবো, শীতকালে গাল ফেটে যাচ্ছে, আর এখন বলছে তোমাকে টাকা দিতে হবে না, আমার মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার আছে, আমি ওটা দিয়ে কিনে নেব। আর সর্বোপরি আমাদের ভারতবর্ষ যে পুরুষতান্ত্রিক সমাজ, আমার বাড়িতে যেরকম আমার দাপট চলে, সবার বাড়িতে পুরুষদের দাপট চলে, কিন্তু মমতা ব্যানার্জি সেখানেও আঘাত করেছে। এখন যদি কোনো পুরুষ মানুষ অসুস্থ হয়, তার যদি অপারেশন করানোর দরকার হয়, বউয়ের কাছে হাত পেতে বলতে হবে স্বাস্থ্যসাথী কার্ডটা দেবে, আমি অপারেশনটা করাবো। অতএব আপনারা যদি মাদের গিয়ে এটা বলতে পারেন যে এই মমতা ব্যানার্জি থাকলে মেয়েরা মাথা উঁচু করে থাকবে, আর বিজেপি আসলে সব বন্ধ করে দেবে, যেরমভাবে এনআরজিএস এর টাকা বন্ধ করেছে, যেরমভাবে বাড়ির টাকা দেওয়া বন্ধ করেছে, এই 5টাই কিন্তু বন্ধ করে দেবে। তাহলে নিজেদের স্বার্থে মমতা ব্যানার্জিকে জেতানো উচিত। এটা যদি আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে বলেন, আর মেয়েরা যদি এক জায়গায় থাকে, মমতা ব্যানার্জিকে হারানোর ক্ষমতা কারণ নেই। আমি এইটুকু, আপনারা পারবেন? আপনারা বাড়ি বাড়ি যেতে পারবেন? কোথায় 5 জন বলছে, বাদ বাকি সব চুপ। বান্ডি তুই কি জোর করে ধরে নিয়ে এসছিস? না আমি জানি না। না, যদি বাড়ি বাড়ি যেতে পারবেন? এইবার মনে হচ্ছে মমতা ব্যানার্জি জেগে উঠেছে। এতক্ষণ আমার মনে ছিল ঝিমিয়ে পড়েছে। মমতা ব্যানার্জি মানে কিন্তু উত্তেজনা, মমতা ব্যানার্জি মানে লড়াই, মমতা ব্যানার্জি মানে সংগ্রাম, মমতা ব্যানার্জি মানে মেয়েদের মাথা উঁচু করে বাঁচা। ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতারাম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। পারবেন তো? থ্যাংক ইউ। ধন্যবাদ। আর আগে পার্থ ভৌমিক জিন্দাবাদ।